এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার স্বপ্নটা বাংলাদেশের এখনো টিকে আছে বলেই আমরা এই যে 3টা ম্যাচে যে ভুলগুলো করেছি, যেই জায়গাগুলো আমাদের বড় আফসোসের কারণ হয়ে উঠতে পারে, সেগুলোকে সামনে নিয়ে আসছি না, আমরা কেউই আসলে নিয়ে আসছি না প্রায়। তবে যদি আমরা এশিয়া কাপ থেকে স্বপ্নভঙ্গের বিদায় হয়, আমাদের তার পয়েন্টে পিছিয়ে থাকার কারণে বিদায় হবে না। আমরা 3 ম্যাচে 2টা জিতেছি, 4 পয়েন্ট পেয়েছি, ফলে 4 পয়েন্ট নিয়ে পয়েন্টের কারণে আমাদের সুপার ফোরে উঠতে পারবো না, সেইটা হবে না। আমরা যদি সুপার ফোরে উঠতে ব্যর্থ হই, তাহলে আমরা নেট রান রেটের কারণে উঠতে পারবো না। আর যদি সেইটা হয়, তাহলে এই ম্যাচগুলোতে আমরা যেই ভুলগুলো করেছি, সেগুলো কিন্তু অনেক বড় হয়ে, অনেক প্রকট হয়ে আমাদের সামনে চলে আসবে, যেইগুলা টু সাম এক্সটেন্ট ক্রিকেটীয় ক্রাইম। আমি নেতিবাচক হতে চাই না, আমি এখনো তুমুল আশাবাদী যে না, শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিবে। প্রথমত, যদি সেটা নাও হারাতে পারে, সেই ক্ষেত্রে আফগানিস্তান আবার শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে দেবে। কোন ব্যবধানে হারাতে পারলে সেইটা আমাদের জন্য নেট রান রেটে শ্রীলঙ্কার উপরে আমরা উঠে যাবো, শ্রীলঙ্কার নেট রান রেট আমাদের নিচে চলে যাবে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, ওইটা আপনি চেক করে আসতে পারেন। সো আমি ওইটার ব্যাপারে আশাবাদী। কিন্তু যদি না হয়, তাহলে কি আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো? অনেকগুলো মিস্টেক কিন্তু রয়েছে। আমি যদি জাস্ট একটু টাচ দিতে তো হবেই রে ভাই, আমাদের ওইটার জন্য একটু প্রিপারেশনটা রাখতে হবে। ধরেন হংকং এর বিপক্ষে ম্যাচে আমরা যেটা করেছি, টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আমরা 14 বল হাতে রেখে জিতেছি, 7 উইকেটে জিতেছি। ঠিক আছে, আপনি বলতে পারেন প্রফেশনাল পারফরমেন্স, কিন্তু আপনি টুর্নামেন্টের লং টার্ম চিন্তাটা করবেন না। আপনি ভাববেন না হংকং এর বিপক্ষে আমরা যত বড় ব্যবধানে সম্ভব জিতে নেই, তারপরে আপনি প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা বলে যাবেন যে আমরা কি হারার জন্য খেলেছি কিনা, আমরা তো জয়ের জন্যই খেলেছি। আপনাদের ভাই কি মনে হয় সাংবাদিকদের আবার উল্টা প্রশ্ন করা এখন আমাদের টিমের একটা রেওয়াজ হয়ে উঠেছে। সো সেইটা টিম যে কোনো মূল্যে হংকং এর বিপক্ষে জিতে তাদের পিঠের চামড়াটা আসলে বাঁচাতে চেয়েছে। এইটা মোদ্দা কথা, এটা সত্যি কথা ভাই। এইটা আমরা যদি সুপার ফোরে উঠেও যাই, তারপরেও এই সত্যিটা মিথ্যা হবে না। কিন্তু যদি আমরা সুপার ফোরে উঠতে না পারি, তাহলে এই সত্যটা আরো স্পষ্টভাবে, আরো নগ্নভাবে সামনে চলে আসবে। হংকং এর মতো দলের বিপক্ষে বাংলাদেশ সুযোগ পাওয়া সত্ত্বেও সেই দিন রান রেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে নাই, বরং আমরা সেফ ক্রিকেট খেলে কোনো মতে জয়টা এনশিওর করতে চেয়েছি। সেই জায়গাটাতে যে আমরা পিছিয়ে পড়েছি, ফাইনালে গিয়ে ওইটা তো আমাদের কষ্ট করতে পারে। যদি কষ্ট করে, হংকং এর বিপক্ষে ম্যাচে আমাদের আফসোস নিয়ে, হাহাকার নিয়ে, দুঃখ নিয়ে, টু সাম এক্সটেন্ট ক্রোধ নিয়ে আমাদের ফিরে যেতেই হবে। আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা, সেইখানটা তো আমাদের ফেরত যেতে হবে। আমরা এই ম্যাচ জিতেছি সত্যি, কিন্তু সেই ম্যাচটাতে আমরা লাস্ট 5 ওভার কি ব্যাটিং করেছি, লাস্ট 10 ওভার কি ব্যাটিং করেছি। হ্যাঁ, আমরা প্রথম 10 ওভারে 87 রান তুলে ফেলেছিলাম 1 উইকেটে। পাওয়ার প্লেতে আমরা বিনা উইকেটে 59 রান তুলে ফেলেছিলাম। আমাদের পক্ষে ভাগ্য ছিল সাইফ হাসান অন্তত পক্ষে প্রথম ওভারে 0 রানেই তো তিনি আউট হয়ে যেতে পারতেন। তারপরেও অন্তত 2 বার 3 বার 4 বার ব্যাটের ইনসাইডে যে লাগে, নো ম্যানস ল্যান্ডে তার ক্যাচ পড়ে, তারপরেও টিকে ছিলেন, আমরা স্টার্টটা পেয়ে গিয়েছিলাম। 10 ওভারে 87 রান 1 উইকেটে, সেইখান থেকে 180 অবশ্যই হওয়া উচিত ছিল। আমরা নেক্সট 10 ওভারে নিতে পেরেছি 9 উইকেট, হাতে নিয়ে মাত্র 67 রান। আমরা লাস্ট 5 ওভারের কথা বলি ভাই, 11 থেকে 15, এই 5 ওভারেও আমরা মাত্র 32 রান নিতে পেরেছি, 2টা উইকেট হারিয়েছি। আর 16 থেকে 20, এই 5 ওভারে যখন আমরা 7 উইকেট নিয়ে ঢুকেছি, তখন মাত্র 35 রান করাটা ক্রিকেটীয় ক্রাইম। জাকের আলী অনিক 13 বলে 12 রান করলেন। জুলিয়ান উইড যে কি শিখিয়ে দিয়ে গেলেন, পাওয়ার হিটিং এর কোন মন্ত্রটা জপে দিয়ে গেলেন, এবং সেইটাতে 19 নাম্বার ওভারে পরপর 2টা বলে তিনি গিয়ে বলে ব্যাটই ছোঁয়াতে পারেন না। 20 নাম্বার ওভারে গিয়েও একই ঘটনা ঘটে, একের পর এক স্লোয়ারে মানে তিনি গিয়ে বিভ্রান্ত হন, বিধ্বস্ত হন, ব্যাটে বলই করতে পারেন না। এইটা আসলে ভীষণ ভীষণ রকমের দৃষ্টিকটু লেগেছে, এবং ওই জায়গাটাতে আমরা ভীষণ রকম কষ্ট করছি। আমি বলছি লাস্ট 5 ওভারে আমরা মাত্র 35 রান তুলেছি, কিন্তু তার আগের 5 ওভারেও আমরা মাত্র 32 রান তুলেছি। সো এই যে আমাদের ব্যাটিং এর সেকেন্ড হাফটা, এইটার দিকেও না আমাদের আফসোস নিয়ে তাকাতে হয়। বোলিং এর দিকে তাকাবো না ভাই? টি20 ম্যাচে মাত্র 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে আমরা খেলছি, এবং 5th বোলিং অপশন আমাদের কারা? সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারি। আমরা এই ম্যাচে কোনো মতে পার পেয়ে গিয়েছি, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে মিলে গিয়েছিল বলে পার পেয়ে গেছি। তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমরা টসে জিতেছিলাম, সেইটাও একটা বড় ফ্যাক্টর।
আমরা এই সাইফ হাসান শামীম পাটোরেকে আফগানিস্তানের বিপক্ষে খেলাচ্ছি আমাদের ফিফথ বোলিং অপশন হিসেবে, যে আফগানিস্তান দলে এই ম্যাচেই 11-এ হচ্ছে গিয়ে 4 জন স্পিনার, মানে রশিদ, নবী, গাজনফার এবং নূরের মতো 4 জন স্পিনার রয়েছে। এটা হাস্যকর না তো কি? এবং ওই যে 2 জন পার্ট টাইমার, তারা তো ম্যাচটা বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। 2 জন মিলে শামীম পাটোরি 1 ওভারে 16 রান দিয়েছেন, সাইফ হাসান 3 ওভারে 39 রান দিয়েছেন। তার মধ্যে তার ওই যে লাস্ট ওভার, যে ওভারটাতে তিনি 20 রান দিলেন, তাতে তো ম্যাচটা আমাদের প্রায় চলেই যেতে বসেছিল। সো আপনি টি-20 ম্যাচে কোনোভাবেই 4 জন স্পেশালিস্ট বোলার এবং বাকি যে 2 জন তারা হাফ বোলারও না, কোয়ার্টার বোলার নিয়ে এই খেলাটা অলওয়েজ রিস্কি। মানে কি, এটা এত রিস্কি যে এইটাতে বেশিরভাগ সময় আসলে ব্যাকফায়ারই করবে। কিন্তু আমরা কি করেছি, আমরা দেন এগেন এইখানেও সেফ ক্রিকেট খেলার চেষ্টা করেছি, এইখানেও আমরা এক্সট্রা একজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, যেইটাতেও আসলে আমাদের শেষ পর্যন্ত ওই এক্সট্রা ব্যাটসম্যানের যে লাভ হয় নাই, সেইটাও আমরা আসলে এই জায়গাটাতে দেখতে পেয়েছি। আমি জানি না আমাদের আফসোস নিয়ে তাকাতে হবে কিনা মুস্তাফিজের ওই চান্স মিসটাতে। মুস্তাফিজ যখন 19 নম্বর ওভারটাতে তিনি আউট করে দিলেন রাশিদ খানকে, তাতেই কিন্তু বাংলাদেশের জয়টা ফাইনালি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছে এবং ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি গাজনফারকে আউট করেছেন। 8 নম্বর 9 নম্বর উইকেট বাংলাদেশ পেয়ে গিয়েছিল, কিন্তু ওই ওভারেই মুস্তাফিজ কিন্তু রান আউট চান্সটা মিস করলেন, যেইখানটাতে বলটা যদি তিনি গ্যাদার করতে পারতেন তাহলে ইজিলি সেটা রান আউট হয়ে যায় এবং বাংলাদেশ তখন 22 রানে ম্যাচটা জিতে যায়। এই যে আমরা 22 রানে জিতিনি, তারপরে গিয়ে ফাইনালে 8 রানে জিতলাম। তাসকিন যে লাস্ট ওভারে 2টা ছক্কা খেলেন, এই যে মুস্তাফিজের যে মিসটা, এই জায়গা থেকে আমাদের ফেরত আসতে হতে পারে। আমরা যদি সামান্য রান রেটে পিছিয়ে থাকার কারণে সুপার 4-এ কোয়ালিফাই না করতে পারি, তাহলে তো এই জায়গাতে আমাদের ফেরত আসতে হতে পারে। আমাদের ফেরত আসতে হতে পারে। আমরা মোটা দাগে ফিল্ডিং ভালো করেছি, নুরুল হাসান সোহান তো ফ্যান্টাস্টিক একটা রান আউট করেছেন, বাংলাদেশের এই ক্যাচিংও ভালো ছিল, কিন্তু অনেকগুলা জায়গাতে কিন্তু আফগানিস্তানের ওই যে ডাবলস নেয়ার ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে ওই যে এক্সট্রা রানটা নিয়েছেন এবং আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান, আমাদের কিপার ক্যাপ্টেন ইনফ্যাক্ট যে লিটন কুমার দাস, তার ফ্রাস্ট্রেশনটা কিন্তু অনেক অনেক প্রকটভাবে বোঝা গিয়েছে। তো আমি এই জায়গাগুলো বলছিলাম যে বাংলাদেশ সুপার 4-এ যেতে পারুক কিংবা না পারুক, এই জায়গাগুলোতে সবসময় একটা প্রফেশনাল ক্রিকেট টিমের ক্ষেত্রে একেবারে অন দ্য টো থাকতে হয়, একেবারে স্পট অন থাকতে হয়। আমরা সেটা পারি নাই। সো ফাইনালি গিয়ে আমরা যদি সুপার 4-এ কোয়ালিফাই না করতে পারি, আমরা ভাগ্যকে দুষবো? আমরা বলবো যে না, নেট রান রেটে আমরা পিছিয়ে ছিলাম, ভাগ্যটা আমাদের সঙ্গে ছিল না, সেটা আমরা বলবো? আমরা কি ওইভাবে বলবো যে না, যদি হংকং এর সাথে আমাদের লাস্ট ম্যাচ হতো তাহলে তো আমরা ওই হিসাব করে আমরা হচ্ছে গিয়ে নেট রান রেটের হিসাবটা ঠিক মতো করতাম? ভাই, হংকং এর সাথে ফার্স্ট ম্যাচ তো খেলেছে সেই জায়গাটাতে আফগানিস্তানও, তারা তো ঠিকই তাদের নেট রান রেটটা অনেক অনেক বাড়িয়ে নিয়েছে এবং সেইটা দেখেও তো আমাদের শিক্ষা হয় নাই, আমরা তো সেই জিনিসটা পারি নাই। সো আমি এই নেগেটিভিটি গুলা এখন যখন আমাদের সম্ভাবনা রয়েছে সুপার 4-এ যাওয়ার, তখন সেটা নিয়ে খুব যে চর্চা করতে চাই আমরা তা না, কিন্তু এইগুলা যে বলি আমরা যে জয়ের সময় আমাদের ভুলগুলা পেছনে চলে যায়। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতলেও, 3 ম্যাচের মধ্যে 2টা জিতলেও, এই ভুলগুলো নিয়ে আসলে আমাদের চর্চা হওয়া উচিত।